সালের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইনের একটা অত্যন্ত কঠোর নির্দেশিকা জারি করেছে। এর আইনি, ঐতিহাসিক আর আর্থসামাজিক দিকগুলোই আমরা একেবারে নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করব। খুব দরকারি একটা আলোচনা। নির্দেশিকার দিকে তাকালে প্রথমেই যে বড় বদলটা চোখে পড়ে, মানে প্রকাশ্যে কোনো পশু, যেমন ধরুন গরু বা মোষ, হত্যা করা এখন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তার মানে পশু হত্যার জন্য নির্দিষ্ট সরকারি বা অনুমোদিত কসাইখানাই ব্যবহার করতে হবে। হ্যাঁ, ওটা বাধ্যতামূলক। আর ওই যে ফিটনেস সার্টিফিকেটের কথা বললেন, সেটার শর্তটা আরও জটিল। হ্যাঁ, ওটাই তো একটা বিশাল বড় প্রশাসনিক ধাপ বলে মনে হচ্ছে। ঠিক, এই শংসাপত্র পেতে পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষর লাগবে। শুধু তাই নয়, পশুটির বয়সও 14 বছরের বেশি হতে হবে। ও আচ্ছা, 14 বছর। হ্যাঁ, অথবা বার্ধক্য, আঘাত বা দুরারোগী ব্যাধির কারণে প্রজনন ও কৃষিকাজে পশুটিকে স্থায়ীভাবে অক্ষম হতে হবে। নিয়ম ভাঙলে কিন্তু 6 মাসের জেল বা 1000 টাকা জরিমানার বিধানও আছে। ওরে বাবা! এটা তো মানে অনেকটা বাতিল গাড়ির স্ক্র্যাপ সার্টিফিকেট পাওয়ার মতো ব্যাপার হয়ে গেল। গাড়িটা যে আর রাস্তায় চলার যোগ্য নয়, সেটা যেমন প্রমাণ করতে হয়, এখানেও ঠিক সেইভাবেই পশুটির আনফিটনেস প্রমাণ করতে হচ্ছে। খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন, ব্যাপারটা সত্যি অনেকটা সেরকম। কিন্তু ধরুন কেউ এই ফিটনেস সার্টিফিকেট পেল না, আবেদনটা বাতিল হলো, তখন কি তার সব রাস্তা বন্ধ? না না, তা নয়। আইনি রাস্তা খোলা আছে। আবেদন বাতিল হলে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে সরাসরি আপিল করার সুযোগ এই নির্দেশিকাতেই রাখা হয়েছে। আচ্ছা, এখানে একটা বিষয় খুব কৌতূহল তৈরি করছে। মানে আসন্ন বকরিদের ঠিক আগেই এই নির্দেশিকাটি কার্যকর হচ্ছে, অথচ এটা তো কোনো নতুন আইন নয়। ঠিক বলেছেন। এটা ১৯৫০ সালের পুরনো আইন আর ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের রায়ের একটা কঠোর প্রয়োগ মাত্র। এর আইনি ভিত্তি বুঝতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে। মানে ওই ১৯৯৫ সালের সুপ্রিম কোর্টের রায়ের কথা বলছেন? হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার বনাম আশুতোষ লাহিড়ী মামলা। আদালত জানিয়েছিল সংবিধানে ২৫-১ অনুচ্ছেদ অনুযায়ী বকরি ঈদে গরু কোরবানি করা ইসলামের অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল ধর্মীয় প্রথা নয়। কারণ ছাগল বা উট কোরবানির সুস্পষ্ট বিকল্প রয়েছে, তাই তো? একদম। বিকল্প ব্যবস্থা থাকার কারণেই আদালত এমনটা বলেছিল। একটু থামাই আপনাকে এখানে। ১৯৫০ সালের আইনের ১২ নম্বর ধারায় তো স্পষ্ট বলা আছে যে ধর্মীয় উদ্দেশ্যে পশু হত্যায় সরকার ছাড় দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে সেই ছাড় কেন প্রযোজ্য হচ্ছে না? উম, আদালতের আইনি ব্যাখ্যাটা এখানে বেশ সূক্ষ্ম। এই আইনটির মূল উদ্দেশ্য হল মূলত কৃষিকাজ আর দুধের যোগান ঠিক রাখা। রাইট। এখন কোনো ঐচ্ছিক বা অপশনাল ধর্মীয় প্রথা পালনের জন্য যদি আইনের এই মূল উদ্দেশ্যটাই ব্যাহত হয়, তবে তাকে তো ঢালাও ছাড় দেওয়া যায় না। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু আইনি ব্যাখ্যার এই সূক্ষ্ম জায়গাগুলো যখন বাস্তবের মাটিতে এসে পড়ে, তখন তার চেহারাটা অনেকটাই বদলে যায়। বিশেষ করে রাজ্যে ১৫ বছর পর একটা বড় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের ৮০ আসনের বিপরীতে বিজেপি ২০৬টি আসন নিয়ে বিশাল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে। ঠিক। আর এই বিশাল রাজনৈতিক পরিবর্তনের আবহে গ্রামীণ অর্থনীতিতে এই নির্দেশিকার কেমন প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? দেখুন, অর্থনীতি তো একটা চক্রাকার শৃঙ্খল। সেই হিন্দু কৃষক যিনি তার বয়স্ক গরু বিক্রি করে কৃষিকাজের নতুন মূলধন পাওয়ার আশা করেন, কিংবা মুসলিম কসাই সমাজ। এমনকি সাধারণ পরিবারগুলো যারা কোরবানির জন্য সারা বছর ধরে অল্প অল্প করে টাকা জমান, তারাও তো আছেন। একদমই তাই। তারা সকলেই এই নতুন কড়াকড়ির ফলে একটা আর্থিক অনিশ্চয়তার মুখে পড়তে পারেন। বয়স্ক পশু বিক্রির এই চক্রটা থমকে